আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি তোমাদের মাহফুজ ভাইয়া। পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি এখন তোমাদের রসায়নের পদার্থের গঠন অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের আমি ধরো পদার্থবিজ্ঞানের 4টা অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাস দিয়েছিলাম, যেগুলো থেকে দেখা গেছে প্রতি বোর্ডে 10 থেকে 15টা করে এমসিকিউ কমন আসছে। বিশেষ করে তোমরা যে আমার এই ক্লাসগুলো যদি তোমাদের রসায়ন যে প্রতিটা অধ্যায়ে আমি ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো নেবো, এগুলো তোমরা প্রত্যেকটা যদি করো শুরু থেকে শেষ পর্যন্ত, তোমরা পদার্থ বিজ্ঞানের মতো রসায়নও তোমরা কমন পাবা, বোর্ডে চলে আসবে, প্রতি বোর্ডে কমন পাবা তোমরা। তাই দেরি না করে ক্লাসটা চলো শুরু করে দিই। দেখো আমাদের প্রথম প্রশ্ন বলছে কি, পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি? কি বলছে আমাদের? পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি? এটা তোমাদের আসছিল যশোর বোর্ড 22-এ। দেখো তোমাদের এই পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি? আমরা জানি যে পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি ক্যালিয়াম। কি নাম জানি? ক্যালিয়াম। দেখো তোমাদের আমি এখানে কয়েকটা ইম্পর্টেন্ট মৌলগুলা ল্যাটিন নামগুলো লিখে দিচ্ছি এবং প্রতীকগুলো, ঠিক আছে? তোমরা এই কয়েকটা যদি আয়ত্ত করো, যে কোনো বোর্ডে এই কয়েকটা মূলের মধ্যে তোমাদের চলে আসবে ল্যাটিন নাম যদি আসে পরীক্ষায়, এই কয়েকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কয়েকটার মধ্যে চলে আসবে। তোমরা এই ছকটা দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখো, এই ছকটার মধ্যে তোমরা কমন পাবা যদি আসে এই টাইপ থেকে প্রশ্নটা। আর আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে কি, কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? তাহলে আমাদের কি কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? দেখো আমাদের কি কপার, প্রথম মূল দেওয়া আছে কি কপার। তো এখানে আমাদের কপার হচ্ছে কি আমাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। কপার ল্যাটিন নাম আমাদের কি ক্যাপরাম, এর প্রতীক কি সিইউ। তাহলে আমাদের কপারটা হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। দেখো বাকি ফসফরাস আমাদের এখানে কোথাও নেই ছকে, ক্রোমিয়ামও নাই, আয়রনও নাই, ফ্লোরিনও নাই, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি কপার। কপার হচ্ছে আমাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। আর কপারের ল্যাটিন নাম কি আমাদের জানি? ক্যাপরাম। কপারের ল্যাটিন নাম কি আমরা জানি? ক্যাপরাম। দেখো কপারের ল্যাটিন নাম কি? ক্যাপরাম। তোমরা এই ছকটা ভালো করে আয়ত্ত করবা। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, প্রতীক হচ্ছে কে। কপারের ল্যাটিন নাম হচ্ছে ক্যাপরাম, প্রতীক হচ্ছে সিইউ। সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম, প্রতীক হচ্ছে Na। সিলভারের ল্যাটিন নাম কি? আর্জেন্টানাম, প্রতীক কি? Ag। টিনের ল্যাটিন নাম কি? অ্যাস্টানাম, প্রতীক হচ্ছে Asn। অ্যান্টিমনির ল্যাটিন নাম কি? অ্যাস্ট্রিবিয়াম, প্রতীক কি? Sp। গোল্ডের ল্যাটিন নাম কি? অরাম, প্রতীক কি? Au। লেডের ল্যাটিন নাম কি? প্লাম্বাম, প্রতীক কি? Pb। টাংস্টেনের ল্যাটিন নাম কি? ওলফ্রাম, প্রতীক হচ্ছে কি? W। আয়রনের ল্যাটিন নাম কি? ফেরাম, প্রতীক কি? Fe। মার্কারির ল্যাটিন নাম কি? হাইড্রার জিরাম, প্রতীক কি হচ্ছে? Hg। ঠিক আছে, তোমরা এই ছকটা একবার ভালো করে আয়ত্ত করবা। দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন বলছে কি, টিনের প্রতীক কোনটি? টিনের প্রতীক কোনটি? এটা তোমাদের ছিল দিনাজপুর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 21। তাই আমার টিনের প্রতীক কোনটি? আমাদের টিন কই? দেখো টিন, টিন ল্যাটিন হচ্ছে অ্যাস্টানাম, এর প্রতীক কি? Asn। টিনের প্রতীক কি আমাদের? Asn। তা আমাদের সঠিক অ্যান্সার কি? Asn। ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। তোমরা এই ছকটা ভালো করে আয়ত্ত করবা, তাহলে তোমাদের এই টাইপ থেকে যে কোনো এমসিকিউ আসে তোমার এই ছকটার মধ্যে আসবে, ঠিক আছে? এর বাইরে আসবে না। তোমরা এটা ভালো করে আয়ত্ত করে নিবা। চলো এখন আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে কি, একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? দেখো তোমরা কিন্তু এই যে আমি একটা ছক লিখে দিচ্ছি, এই ছকটা একবারে মুখস্থ ঠোঁটস্থ করবা, ঠিক আছে? এই ছকটা একবার আয়ত্ত করবা, তোমার ডিরেক্ট এই ছক থেকে এমসিকিউ চলে আসবে। বলতে পারে নিচের কোনটি ইলেকট্রনের প্রকৃত আধান, বা নিচের কোনটি প্রোটনের প্রকৃত আধান, বা নিচের কোনটি প্রোটনের প্রকৃত ভর, এইভাবে ডিরেক্ট প্রশ্ন আসবে, ঠিক আছে? এই ছকটা এই জন্য ভালো করে আয়ত্ত করবা। দেখো আমাদের এখানে প্রশ্ন বলছে কি, একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? আমরা জানি কি একটি আমরা যে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রকৃত আধান কি -1.60 × 10⁻19 কুলম্ব। আর একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? 9.11 × 10⁻28 গ্রাম। আমাদের কি 9.11 × 10⁻28 গ্রাম। তো আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার, ঠিক আছে? এই ছকটা তোমরা করে মুখস্থ করবা। চলো এখন আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 5 নম্বর প্রশ্ন বলছে কি, নিউট্রনের আপেক্ষিক ভর কত? দেখো আমরা নিউটনকে আমরা প্রতীক হচ্ছে কি ছোট হাতের n, এর নিউটনের প্রকৃত আধান কত? 0। যদি প্রশ্ন আসে নিউটনের প্রকৃত আধান কত, তাহলে প্রকৃত আধান কত হবে? 0। নিউটনের প্রকৃত ভর কত? 1.675 × 10⁻24 গ্রাম। নিউটনের হচ্ছে প্রকৃত ভর এটা। আপেক্ষিক আধান কত? নিউটনের আপেক্ষিক আধান কত আমাদের? 0। নিউটনের আপেক্ষিক আধান কত? 0। আর নিউটনের আপেক্ষিক ভর কত আমাদের? 1। আমাদের প্রশ্ন বলছে কি নিউটনের আপেক্ষিক ভর কত? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? নিউটনের আপেক্ষিক ভর হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের ক নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো এটা তোমাদের ঢাকা বোর্ড 25-এ আসছিল, 5টি প্রোটনের প্রকৃত ভর কত? তো এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে তোমাদের আগে অবশ্যই একটি প্রোটনের প্রকৃত ভরটা জানতে হবে। আর আমরা জানি কি একটি প্রোটনের প্রকৃত ভর আমরা কত জানি? 1.673 × 10⁻24 গ্রাম। আমরা জানি একটি প্রোটনের প্রকৃত ভর কত জানি আমরা? 1.673 × 10⁻24 গ্রাম। দেখো এই ছকটা আমি কিন্তু মুখস্থ করতে বলছি। তাহলে আমাদের একটি প্রোটনের ভর কত? 1.673 × 10⁻24 গ্রাম। আমাদের প্রশ্ন এখন বলছে কি 5টি প্রোটনের ভর কত?
তাহলে আমার 5টি এখন কি 5টি প্রোটনের প্রকৃত ভর কি হবে, এই 5 দ্বারা কি এই মানটা কি গুণ হয়ে যাবে, কি হবে তাহলে 1.673 ইন্টু 10 ইনভার্স ইনভার্স ছিল 10 ইনভার্স 24 ইন্টু কত 5, আর এখানে 1টা দ্বারা ভাগ হয়ে যাবে, এখানে 1 দ্বারা যে ভাগ করো মান কিন্তু একই আসবে, ভাগ দেওয়া না দেওয়া একই কথা, এখানে 1 দ্বারা ভাগ। তাহলে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা দেখি আমাদের আসলে এখানে কত 8.365 ইন্টু 10 ইনভার্স 24, 5টি প্রোটনের প্রকৃত ভর কত আসলো 8.365 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। আমাদের সঠিক অ্যান্সার কি দেখো 8.36 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, 8.36 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। দেখো আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 7 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 7 নম্বর প্রশ্ন বলছে কি, তো অ্যালুমিনিয়াম একটা মৌল দেওয়া আছে, মৌলটির বলছে কি কতটি ইলেকট্রন আছে, মানে অ্যালুমিনিয়াম মৌলটার আমাদের কতটি ইলেকট্রন আছে এটা দেখাইতে বলছে। দেখো তোমাদের আমি বলতেছি, আমি দেখো অ্যালুমিনিয়াম এখানে যে মৌলটা দেওয়া আছে এর উপরে দেওয়া আছে কত আমাদের 27, আর নিচে দেওয়া আছে কত 13, কত দেওয়া আছে এখানে 13, আর ডান পাশের উপরে দেওয়া আছে কত 3 প্লাস দেওয়া আছে। আর তোমরা মনে রাখবা অ্যালুমিনিয়াম মৌলটার বাম পাশের উপরে যে মানটা দেওয়া থাকবে এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি পারমাণবিক ভর, মৌলের কি ভর, এটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর, এটা আমাদের হচ্ছে কি পারমাণবিক ভর, ঠিক আছে। আর বাম পাশের নিচে যে মানটা দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের কি পারমাণবিক সংখ্যা, এটা কি দেওয়া আছে আমাদের পারমাণবিক সংখ্যা। আর এই ডান পাশের উপরে যে দেওয়া আছে মানটা এটা হচ্ছে আমাদের কি 4 সংখ্যা বা আধান সংখ্যা, এটা আমাদের কি 4 সংখ্যা, বাকি দেওয়া আছে আধানটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন বলছে কি এই অ্যালুমিনিয়াম মৌলটার কতটি ইলেকট্রন আছে এটা আমাদের দেখাতে বলছে। তার মানে তোমরা সূত্রটা মনে রাখবা, ইলেকট্রন সংখ্যা সূত্রটা মনে রাখবা। দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউটা প্রায় প্রতিবারে কম বেশি কোনো না কোনোবারে চলে আসে এটা। তো ইলেকট্রন সংখ্যা সূত্র হচ্ছে তোমার কি করবা পারমাণবিক সংখ্যা, কি করবা পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা দেখো প্লাস মাইনাস কি করবা 4 সংখ্যা করবা, কি করবা প্লাস মাইনাস 4 সংখ্যা, প্লাস মাইনাস কি সংখ্যা 4 সংখ্যা। এখন আমি বুঝে দিতেছি এটা দেখো তোমাদের এইখানে যদি 4 সংখ্যা যদি পজিটিভ মান দেওয়া থাকে, মানে 4 সংখ্যা যদি পজিটিভ দেওয়া থাকে তাহলে তোমরা করবে কি মাইনাস, মানে বিয়োগ করবা, ঠিক আছে। আবার 4 সংখ্যা তোমার যদি দেওয়া থাকে নেগেটিভ, এখানে যদি মাইনাস মান দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে প্লাস করো, তখন কি লিখবা প্লাস লিখবা। তো আমাদের প্রশ্নটা এখানে কি বলছে দেখি আমরা তাহলে অ্যালুমিনিয়ামটা সমাধান করি। বলছি কি অ্যালুমিনিয়াম 3 প্লাস এ কতটি ইলেকট্রন আছে, কি প্লাস, তাহলে আমরা কি সূত্র কি আমাদের পারমাণবিক সংখ্যা, প্রথম কি হবে পারমাণবিক ইলেকট্রন সংখ্যা ইকুয়াল কি আমরা জানি সূত্রটা পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যাটা কার লিখবো, আমি তখন অ্যালুমিনিয়াম একটা মৌল দেওয়া আছে, এর নিচে এটা আছে পারমাণবিক সংখ্যা আমাদের বাম পাশে নিচেটা, তাহলে পারমাণবিক সংখ্যা কত 13, কত এখানে পারমাণবিক সংখ্যা 13। আমি কি বলছিলাম প্লাস মাইনাস 4 সংখ্যা, মানে এখানে যে 4 সংখ্যা যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমরা কি করবো বিয়োগ, আর 4 সংখ্যা যদি মাইনাস দেওয়া থাকে এখানে তাহলে আমরা করবো কি যোগ, ঠিক আছে। যেহেতু 4 সংখ্যা আমাদের এখানে প্লাস দেওয়া, তাহলে আমরা কি করবো এটা বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ কত হবে 4 সংখ্যা কত 3, তাহলে এখানে কি হবে 3 বিয়োগ হয়ে যাবে, কত আসে তাহলে আমাদের 13 থেকে 3 বিয়োগ করলে আমাদের আসে কত 10, ইলেকট্রন সংখ্যাটা কত আসলো আমাদের তাহলে 10। আমাদের সঠিক অ্যান্সার কি ঘ নাম্বার, আমাদের ইলেকট্রন সংখ্যা কত 10। চলো এখন আমরা তাহলে 8 নম্বর প্রশ্নটা সমাধান করি। এই 8 নম্বরের প্রশ্ন আমাদের কি বলছে, দেওয়া আছে কি আয়রন দেওয়া আছে নিচে কি 26 আর উপরে কি দেওয়া আছে কি 56। দেখো আমি কি বলছিলাম এটা হচ্ছে আমাদের কি পারমাণবিক ভর, এটা কি হচ্ছে উপরেরটা আমাদের বাম পাশে উপরেরটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর, আর বাম পাশে নিচেরটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, কি সংখ্যাটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা, ঠিক আছে। আমাদের প্রশ্ন বলছে কি আয়রন, এটা এফ থেকে আমরা আয়রন জানি, ঠিক আছে। তোমাদের অবশ্যই 1 থেকে মিনিমাম 36টা মৌলের পারমাণবিক সংখ্যা সহ নাম মুখস্থ লাগবে, ভর সংখ্যা সহ মুখস্থ লাগবে একবার। 2 দিন পর পরীক্ষা দেবা, এখনো যদি মনে করো তোমার 1 থেকে 36টা মৌলের যদি নাম যে ভর সংখ্যা সহ মুখস্থ না হয় তাহলে মানে পড়াশোনা কোনো লাভ নাই দেখতেছি না। চলো আমাদের কি বলছি এর নিউটন সংখ্যা, আমাদের হচ্ছে আয়রনের নিউটন সংখ্যা কত। দেখো নিউটন সংখ্যা আমরা কি জানি, দেখো তা তোমার সূত্র মনে রাখবে ভর সংখ্যা আমরা কি জানি সূত্রটা সবাই জানো, এটা ভর সংখ্যা ইকুয়াল আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস কি সংখ্যা নিউটন সংখ্যা, আর ভর সংখ্যা জানি কি প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে কি নিউটন কি সংখ্যা, ঠিক আছে। এটা আমরা সূত্র জানি। দেখো আমাদের ভর সংখ্যা ইকুয়াল কি জানি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, আমাদের প্রশ্নে বলছে কি নিউটন সংখ্যাটা বের করতে বলছে, তার মানে নিউটন সংখ্যাটা রাখিয়ে দিব, এই প্রোটন সংখ্যা এই পাশে যদি পার করি তাহলে আমাদের কি নিউটন সংখ্যা অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে যেহেতু নিউটন সংখ্যা বের করবো তাহলে নিউটন সংখ্যা রাখিয়ে দিলাম, তাহলে ভর সংখ্যা
এই পাশে প্রোটন সংখ্যাটা কি প্লাস অবস্থায় আছে, ইকুয়াল পার হলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ কি, প্রোটন সংখ্যা ইকুয়াল কি আমাদের নিউট্রন সংখ্যা। কি সংখ্যা আমাদের, নিউট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি মানগুলো এখন বসাই। দেখো ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা কত দেওয়া আছে আয়রনের, এখানে উপরেরটা আমাদের বলছে পারমাণবিক ভর, তাহলে ভর সংখ্যা দেওয়া আছে 56, তাহলে এখানে কি বসাবো আমরা 56 মাইনাস প্রোটন সংখ্যা কত দেওয়া আছে, দেখো নিচেরটা আছে আমাদের কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা কত আছে 26, তাহলে এখানে কি বসাবো আমরা 26 ইকুয়াল আমাদের কি চলে আসবে, নিউটন সংখ্যাটা চলে আসবে। কি সংখ্যা চলে আসবে আমাদের, নিউটন সংখ্যাটা তাহলে চলে আসবে। তাহলে কত 56 থেকে আমরা 26 বিয়োগ করলে কত আসে আমাদের 30, কত আসে আমাদের 30, আমাদের নিউটন সংখ্যা কত আসলো 30, তাহলে সঠিক অ্যান্সার কি 30, আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 9 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 9 নম্বর প্রশ্ন বলছে কি, ক্যালসিয়াম ফসফেট যৌগের অণুতে মোট কতটি পরমাণু বিদ্যমান। আমাদের কি চাইছে, পরমাণু সংখ্যাটা চাইছে। ঠিক আছে, এটা তোমাদের আসলে যশোর বোর্ড 25 এবং ঢাকা বোর্ড 23, মানে এই টাইপের প্রশ্নগুলো আসে প্রায় প্রতি বছর আসতে দেখা যায়, মানে পরমাণু সংখ্যা কতটি। দেখো তাহলে আমাদের ক্যালসিয়াম ফসফেট যৌগ, তাহলে আমাদের যৌগটার আগে সংকেতটা জানতে হবে, ক্যালসিয়াম ফসফেটের সংকেতটাকে জানতে হবে, তাছাড়া ধরে করতে পারবো না। আমরা ক্যালসিয়াম ফসফেট তাহলে যৌগের সংখ্যাটা কি জানি, Ca3PO4 ব্র্যাকেটে কি 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম ফসফেট যৌগের কি সংকেত। তাহলে আমরা এর পরমাণু সংখ্যাটা বের করি। ঠিক আছে, তো পরমাণু সংখ্যা দেখো, ক্যালসিয়াম প্রত্যেকটা পরমাণু সংখ্যা কিভাবে যোগ হবে, তাহলে আমাদের মোট পরমাণু সংখ্যাটা চলে আসবে। তো ক্যালসিয়াম এখানে করে দেওয়া আছে 3টি, তাহলে এখানে কি হবে 3 যোগ, এখন মাঝখানে কি হবে যোগ সব। ঠিক আছে, ফসফরাস করে দেওয়া আছে 2টি, কয়টি ব্র্যাকেটে 2 আছে, তো ফসফরাস করে দেওয়া আছে 2টি, তাহলে এখানে 2 যোগ, তো অক্সিজেন আছে ভিতরে 4টি, ব্র্যাকেটে 2টি, তাহলে কি 4 দুগুণে কত হয় 8টি, তাহলে অক্সিজেন আমাদের কতটি টোটাল, এখানে 8টি। ঠিক আছে, তাহলে টোটাল এখন আমরা যোগ করে কত আসে 10 আর 3 কত হয় 13, তাহলে আমাদের কি ক্যালসিয়াম ফসফেট যৌগের অণুতে মোট পরমাণু হচ্ছে কতটি, 13টি। কতটি, 13টি, তাহলে আমাদের গ নাম্বারটা সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 10 নম্বর প্রশ্ন বলছে কি, ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত। দেখো আমাদের ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যাটা চাইছে। দেখো হাইড্রোজেনের আমরা টোটাল আইসোটোজেনে কয়টি, হাইড্রোজেন আইসোটোপ হচ্ছে টোটাল 7টি। ঠিক আছে, তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টি, 3টি। প্রকৃতিতে আমাদের কি কি পাওয়া যায়, প্রোটিয়াম আমাদের কি H1, ডিউটেরিয়াম হচ্ছে কি আমাদের H1, 2, ট্রিটিয়াম হচ্ছে কি আমাদের H1, 3। আমাদের কি আছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এটা হচ্ছে হাইড্রোজেনের 3টে আইসোটোপ। ঠিক আছে, আমাদের প্রশ্নে বলছে কি ট্রিটিয়ামের নিউটন সংখ্যাটা কত বের করতে বলছে। তাহলে আমাদের এই ট্রিটিয়াম মৌলটা নিউটন সংখ্যাটা কত বের করতে হবে। তার আগে জানতে হবে আমাদের এই বাম পাশের উপর যেটা থাকে এটা হচ্ছে আমাদের কি ভর সংখ্যা বা পারমাণবিক ভর। ঠিক আছে, এটা আমাদের কি ভর সংখ্যা বা পারমাণবিক ভর, আর বাম পাশে নিচে যেটা থাকবে এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। এটা কি আমাদের পারমাণবিক কে সংখ্যা। তাহলে আমরা এখন নিউটন সংখ্যাটা সহজে বের করতে পারি। আমরা সূত্র কি জানি, ভর সংখ্যা সূত্রটা আমরা কি জানি, আমরা জানি ভর সংখ্যা ইকুয়াল কি প্রোটন সংখ্যা প্লাস প্রোটন বা পারমাণবিক সংখ্যা প্লাস কোন সংখ্যা, আমরা জানি নিউট্রন সংখ্যা। কোন সংখ্যা জানি আমরা, নিউট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু নিউটন সংখ্যাটা বের করবো, তাহলে আমরা প্রোটন সংখ্যাটা এই পাশে ইকুয়ালটা পার করে দিব। আমাদের ভর সংখ্যা দেওয়া আছে কত 3, ভর সংখ্যা কত আমাদের 3, তাহলে এখানে কি বসালাম 3 বসালাম। তো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত আমাদের 1, তো 1 এখানে মান কিন্তু 1, একবারে ইকুয়ালটা পার করে দিলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস এখানে কি হলো 1 হয়ে গেল। আমাদের কি নিউটন সংখ্যাটা চলে আসতেছে, কি আসতেছে আমাদের নিউটন সংখ্যা তাহলে চলে আসতেছে নিউট্রন সংখ্যা। তাহলে আমাদের কত আসে নিউটন সংখ্যা, 3 - 1 কত আসে 2, তাহলে আমাদের নিউটন সংখ্যা কতটি আসলো 2টি। আমাদের নিউটন সংখ্যা কতটি 2টি, তাই ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত আমাদের 2টি। আমাদের এখানে বলছে ট্রিটিয়াম, এটা তোমাদের রাজশাহী 25 আসছিল। অন্য করে বলতে পারতো কি ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা কত, বা হচ্ছে প্রোটিয়ামের নিউটন সংখ্যা কত। ঠিক আছে, তোমরা তিনটাই মনে রাখবা। তাই ডিউটেরিয়াম হলে কি হবে 2 বিয়োগ 1, তাহলে কত আসে 1, ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা কত হবে 1। আবার প্রোটিয়ামের নিউটন সংখ্যা কত আমাদের 0 আসবে, কত আসবে 0, 1 বিয়োগ 1 কত হয় 0 হয়। ঠিক আছে, তো 11 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো বোর পরমাণু মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর এর মান কত। দেখো আমরা জানি কি 2টি পরমাণু মডেল আছে, রাদারফোর্ড পরমাণু মডেল এবং কি বর পরমাণু মডেল। আমাদের বলছে কি বর পরমাণু মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র আমরা কি জানি, এমভিআর এর ডাইরেক্ট সূত্র কিন্তু এটা। ঠিক আছে, এমভিআর ইকুয়াল কি NH/2π, NH/কি 2π, এটা হচ্ছে আমাদের কি সূত্রটা, কৌণিক ভরবেগের সূত্র কি এমভিআর ইকুয়াল কি NH/2π। আমাদের এমভিআর ইকুয়াল কি আমাদের NH/2π, তাহলে দেখি আমাদের NH/2π কথা আছে, ক নাম্বারটা আছে, তাহলে আমাদের কি ক নাম্বারটা সঠিক অ্যান্সার NH/2π, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র একবারে। ঠিক আছে, এরপর দেখি আমার 12 নম্বর প্রশ্নটা কি বলছে, এমভিআর ইকুয়াল NH/2π সমীকরণে এম এর মান কত। দেখো তোমার এই মানগুলো কি মুখস্থ রাখতে হবে। আমি তার আগে বলে দেই, এটা হচ্ছে আমাদের কি এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এম কি আমাদের ইলেকট্রনের ভর, ইলেকট্রনের কি
ইলেকট্রনের ভর, ঠিক আছে। আর ইলেকট্রনের ভরটা আমরা সবাই জানি কত, 9.11 ইন্টু 10⁻20 কত গ্রাম, 8 গ্রাম। কত গ্রাম জানি, ইলেকট্রনের ভর 10⁻28 গ্রাম। আর যদি কেজিতে করি তাহলে কি হবে, 10⁻31 কেজি হবে, ঠিক আছে। 10 কত কেজি হবে, 31 কেজি হবে কেজিতে করলে। আমরা ইলেকট্রনের ভরটা কত জানি, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের কি ব্যাগ, কি হচ্ছে কৌণিক ব্যাগ, আমাদের এটা কি ব্যাগ, ভিটা আমাদের কি ব্যাগ, ঠিক আছে। আর আরটা কি আমাদের ব্যাসার্ধ, আরটা কি আমাদের এখানে ব্যাসার্ধ। আর এইচ কি আমাদের, এইচ হচ্ছে আমাদের কি প্লাঙ্ক ধ্রুবক, কি ধ্রুবক আমাদের প্লাঙ্ক ধ্রুবক। তোমাদের এই মানটা মুখস্থ রাখতে হবে, প্লাঙ্ক ধ্রুবকের মানটা কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আর প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে আমরা জানি 6.626 ইন্টু 10⁻34, ঠিক আছে। 10 কি 34। আর এককটা মনে রাখবা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স কি 2, এর একক হচ্ছে কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি প্লাঙ্কক ধ্রুবকের মান এবং কি এককটা। আমাদের প্রশ্ন বলছিল কি, দেখি 12 নম্বরটা, mvr ইকুয়াল ns/2π সমীকরণে m এর মান কত। তাহলে আমরা m এর মানটা কি জানি, আমরা ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর আমরা কত মান 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর যদি কেজিতে হইতো তাহলে এখানে কিন্তু কেজি থাকতো, যেহেতু গ্রাম সেটা হবে না। চলো এখন তো আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 13 নম্বর প্রশ্ন বলছে কি, নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবক এর মান। তাহলে নিচের কোনটি আমাদের হচ্ছে প্লাঙ্ক ধ্রুবকের মান। তাহলে প্লাঙ্ক ধ্রুবকের মানটা কত আমি একটু দেখাইলাম, 6.626 ইন্টু 10⁻কি 34 কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স হচ্ছে কি প্লাঙ্ক ধ্রুবকের মান। তাহলে 6.626 ইন্টু 10⁻34 আমাদের ঘ নাম্বারটার সাথে কি মিলে যায়, ঠিক আছে। এই মানগুলো তোমার কি মুখস্থ করবে, এগুলো হচ্ছে কি মুখস্থ মান করতে হবে। এর এককটা মনে রাখবে, এককটা অনেক ইম্পর্টেন্ট। প্লাঙ্ক ধ্রুবকের একক কি কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1, কেজি মিটার স্কয়ার কি সেকেন্ড ইনভার্স 1, এককটা মনে রাখবা। এই এককটা পরীক্ষায় আসবে, বলতে পারে নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবকের একক, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। চলো তাহলে এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 14 নম্বর প্রশ্ন বলছে কি, পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানী পরমাণু মডেল থেকে। আমরা জানি পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় বিজ্ঞানী হচ্ছে কি নিলস বোর। নিলস বোর পরমাণু মডেল থেকে আমাদের পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাই, কারণ নিলস বোর আমাদেরকে এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পারমাণবিক বর্ণালীকে ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে। একের অধিক কিন্তু ব্যাখ্যা করতে পারে না। এখন 15 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে, বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল। দেখো আমরা জানি রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়া হয়েছিল, তোমার দুইটা মনে রাখবা, রাদারফোর্ড কি রাদারফোর্ড মডেল, আমাদের কি রাদারফোর্ড মডেল দেওয়া হয় কত সালে, 1911 সাল, কত সালে 1911 সাল। আর আমাদের বোর পরমাণু মডেল দেওয়া হয় তার 2 বছর পরে, বোর পরমাণু মডেল দেওয়া হয় কত সালে, তার 2 বছর পরে 1913 সালে। বোর পরমাণু মডেল দেওয়া হয় কত সালে, 1913 সালে। তাহলে আমাদের কি বলছি বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল, এটা আমাদের হবে কি তাহলে 1913 সাল। তাহলে ঘ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। তোমার এটা যশোর বোর্ড 24-এ আসছিল, তোমরা মনে রাখবে রাদারফোর্ড পরমাণু মডেল দেয় 1911 সালে, বোর পরমাণু মডেল দেয় কত 1913 সালে। রাদারফোর্ডটাও আসতে পারে, ঠিক আছে। এই জন্য দুইটাই ভালো করে আয়ত্ত করে নিবা। চলো এখন আমরা 16 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 16 নম্বর প্রশ্ন বলছে কি, বোর মডেল অনুসারে, মানে বোর মডেলটা কি mvr ইকুয়াল কি ns/2π, এখানে n দ্বারা নিচের কোনটি বোঝায়, আমাদের এই nটা দ্বারা কি বোঝায় দেখাইতে বলছে। মানে mvr ইকুয়াল, আমরা যে বোর মডেলটা জানি ns/2π, আমাদের এই nটা দ্বারা কি বোঝায়, আমাদের এই nটা দেখো আমি লিখে দিচ্ছি সবগুলাই। n দ্বারা হচ্ছে আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায়, n দ্বারা কি বোঝায় আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। n দ্বারা আমাদের কি বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে। আর এইচ আমাদের কি প্লাঙ্ক ধ্রুবক, এইচ আমাদের কি প্লাঙ্ক ধ্রুবক, ঠিক আছে। এইচ আমাদের এখানে কি প্লাঙ্ক ধ্রুবক, এর মানটা মুখস্থ করতে হবে 6.626 ইন্টু 10⁻34 কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে কি এর একক মানটা কত 6.626 ইন্টু 10⁻34, ঠিক আছে। প্লাঙ্ক ধ্রুবকের একক কি কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের কি এখানে কি এনটা আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমাদের গ নাম্বারটা সঠিক অ্যান্সার। দেখো এখন চলো আমরা 17 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 17 নম্বর প্রশ্ন বলছে কি, কিউ একটা মৌল আছে, দেখো কি এটা এনএসিএম কিছু এটা দেওয়া আছে কি, মানে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, কি দেওয়া আছে আমাদের পারমাণবিক সংখ্যা 19 আমাদের কি পারমাণবিক সংখ্যা। এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, মানে আমাদের প্রতিক্রিয়া কিউ দেওয়া আছে কি প্রতিক্রিয়া, আর নিচে দেওয়া আছে কি 19। তাহলে আমাদের 19 হচ্ছে পারমাণবিক সংখ্যা মৌলের, কারণ আমরা কোন মৌলের পারমাণবিক সংখ্যা আমরা 19 জানি, আমরা জানি পটাশিয়াম,
পটাশিয়ামের আমরা পারমাণবিক সংখ্যা কত জানি? 19 জানি। পটাশিয়াম পারমাণবিক আমরা কত জানি? 19 জানি। দেখো আমাদের বলছে কি এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ, মানে এর যে ইলেকট্রন বিন্যাসটা করবো এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগটা আমাদের নির্ণয় করতে বলছে। তার আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। তো 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো কত হয়েছে আমাদের? 4 10 12 18। কত হয়েছে? 18। তাহলে কি আমাদের 4s1, তাহলে আমাদের কি 19টা হয়ে গেল। আমাদের এখন প্রশ্ন বলছে কি দেখো এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ, মানে কি এর শেষ ইলেকট্রন কোনটি? দেখো এর শেষ ইলেকট্রন হচ্ছে আমাদের কি 4s1। কি হন আমাদের 4s1 হচ্ছে আমাদের এর শেষ ইলেকট্রন, মানে এর শেষ ইলেকট্রনে আমাদের কি কৌণিক ভরবেগটা নির্ণয় করতে বলছে। আমরা কৌণিক ভরবেগ সূত্র কি জানি? mvr ইকুয়াল কি ns/2π। ns/ কি আমাদের 2π। তাহলে আমাদের এখন এনটা কি? এনটা হচ্ছে আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো আমাদের এখানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কত? 4। এই শেষেটা কি? এটা 4 আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন এর মান আমাদের কি এখানে 4, এটা ঠিক আছে। তো আমরা এখানে এন এর জায়গায় কি বসাবো? এখানে 4 বসাই দিতে। 4 এইচ ভাগ কি হবে? 2π। আমরা ক্যালকুলেশন করি তাহলে কত? 2 2 4, উপরে থাকতেছে আমাদের 2h, নিচে থাকতেছে কি পাই। আমাদের সঠিক অ্যান্সার কি 2h/π। তাহলে আমাদের কি 2h/π, আমাদের কি খ নাম্বারটা সঠিক অ্যান্সার। দেখো তোমাদের এখানে পটাশিয়াম দিয়ে আসছে, তোমাদের এখানে অন্য মৌলের নাম দিয়েও আসতে পারে। তোমাকে ক্যালসিয়ামের বের করতে বলতে পারে, বা তোমার ম্যাগনেসিয়ামের বের করতে পারে, যে কোনো একটা আসতে পারে, মানে যে কোনো মৌলের দিয়ে আসতে পারে। তুমি এইভাবে করবা, ফরম্যাট হচ্ছে একই, ঠিক আছে। চলো এখন তাহলে আমরা 18 নম্বর প্রশ্নটা সমাধান করি। বর পরমাণু মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়? দেখো আমরা জানি বর পরমাণু মডেল অনুসারে আমরা কি জানি? এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের কি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, আর একের অধিক হলে কি আমাদের ব্যাখ্যা করা যাবে না। সর্বনিম্ন কি আমাদের এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের আমরা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি, মানে এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার আমরা কি পারমাণবিক বর্ণালীটা ব্যাখ্যা করতে পারবো। তার আমাদের এক পারমাণবিক সংখ্যা কার? এখন থেকে হিলিয়াম। হিলিয়াম পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? 2 জানি। এর পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে এটা তো হবে না। বা হিলিয়াম প্লাস কি দেওয়া আছে? হিলিয়াম প্লাস। দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 2। 2। তো আমি যখন চার্জ সংখ্যা যদি প্লাস থাকে এখানে কি বিয়োগ করে দিব। কত চার্জ? একটা দেওয়া আছে, তাহলে 1 এখানে বিয়োগ হয়ে যায়, তাহলে কত আসতেছে? 1, ঠিক আছে। আর লিথিয়ামটা যদি আমরা করি লিথিয়াম প্লাস, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। চার সংখ্যা প্লাস দেওয়া আছে, 1 আমাদের বিয়োগ করে দিব, এখানে কত আসে? তাহলে আমাদের 2। আবার লিথিয়াম পারমাণবিক সংখ্যা কত? 3। তখন আমাদের কি জানি? বর পরমাণু মডেল অনুসারে এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের কি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, একের অধিক কি ব্যাখ্যা করতে পারে না। তাহলে আমাদের এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি আসলো? হিলিয়াম প্লাস। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হিলিয়াম প্লাস। দেখো বাকিটা হিলিয়াম দেওয়া আছে 2, এটা তো ব্যাখ্যা করতে পারো না। লিথিয়াম প্লাস মানে কি কত আসলো? 2, এটাও তো ব্যাখ্যা করতে পারো না। লিথিয়াম তো পারমাণবিক সংখ্যা কত? 3, এটা তো আরো ব্যাখ্যা করতে পারো না, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হিলিয়াম প্লাস, মানে এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পারমাণবিক বর্ণালীকে ব্যাখ্যা করতে পারে। আমাদের 19 নম্বর প্রশ্ন বলছে কি বর মডেল অনুসারে কক্ষপথের আকার কেমন? বর মডেল অনুসারে আমাদের কক্ষপথের আকার কি? আমাদের বৃত্তাকার, মনে রাখবা। চলো এখন আমরা 20 নম্বর প্রশ্নের সমাধান করি। আমাদের 20 নম্বর প্রশ্ন বলছে কি ইলেকট্রন ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, এই তত্ত্বটি কে প্রস্তাব করেন? দেখো এটা মনে রাখবা, ইলেকট্রন ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, এই তত্ত্বটি আমাদের দেখে ম্যাক্সওয়েল। কে দেয়? বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ঠিক আছে। এই তত্ত্বটা আমাদের দেখে ম্যাক্সওয়েল। চলো এখন আমরা 21 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 21 নম্বর প্রশ্ন বলছে কি এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন শক্তি কি জানি আমরা 2n²। কোন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n², ঠিক আছে। এটা আমরা সূত্র জানি। এন কি? এন হচ্ছে আমাদের শক্তি স্তর, এখানে এনটা কি? এন হচ্ছে আমাদের শক্তি স্তর। এন আমাদের কি? এখানে এনটা হচ্ছে আমাদের কি শক্তি স্তর, ঠিক আছে। আমাদের বলছে কি এম শক্তি স্তর, আমরা জানি দেখো কে হলে আমাদের কি প্রথম শক্তি স্তর, আর কে এল, এল হলে আমাদের কি দ্বিতীয় শক্তি স্তর, কে এল এম, এম হলে আমাদের তৃতীয় শক্তি স্তর, এন হলে আমাদের কি চতুর্থ শক্তি স্তর, ও হলে আমাদের কি পঞ্চম শক্তি স্তর, পি হলে আমাদের কি ষষ্ঠ শক্তি স্তর, ঠিক আছে। আমরা এগুলো জানি। তা আমাদের বলছে কি এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? এম মানে কি? আমাদের তৃতীয় শক্তি স্তর। আমাদের তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে? সূত্র আমরা কি জানি 2n²। তো এন এর জায়গায় আমরা কি বসাবো? 3 বসাই দেবো। এখানে যেহেতু তৃতীয় শক্তি স্তর, তাহলে কি 3 এর উপর স্কয়ার। এখন এটা গুণ করে দেই, 2 3 3 কত হয়? 9। তাহলে কত হয়? 9 2 কত? 18টি। তাহলে আমাদের এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কতটি? 18টি, ঠিক আছে। আমাদের সঠিক অ্যান্সার কি 18টি। চলো এখন তাহলে আমরা 22 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 22 নম্বর প্রশ্ন বলছে কি ভি এর মানে অর্থাৎ এটা ভ্যানাডিয়াম, এটা কি ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? আমাদের ভ্যানাডিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? এই টাইপের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমাদের অন্য মৌলের নাম দিয়েও আসতে পারে, ঠিক আছে। এই জন্য তোমাদের আমি বলছি প্রথমে 1 থেকে তোমরা মিনিমাম 36টা মৌলের নাম মুখস্থ রাখবা একবারে ধারাবাহিক, ভর সংখ্যা সহ রাখতে হবে।
তো তাহলে ভ্যানেডিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে আমরা ভ্যানেডিয়ামের আগে ইলেকট্রন বিন্যাসটা করি। তো ভ্যানেডিয়াম কত আমরা জানি, স্ক্যান একটি ভ্যানেডিয়াম হচ্ছে কত আমাদের 23, ভ্যানেডিয়াম কত আমাদের 23, প্রাণের সংখ্যা ভ্যানেডিয়াম কত 23, ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি 1s2 2s2 2p6 3s2 3pk6, তো ভ্যানেডিয়াম তাহলে কি 3p6 3d কত হলো তাহলে 10 12 18 4s2 তাহলে কত 20 হয়ে গেল। এখানে কয়টি তাহলে ইলেকট্রন যাবে এখানে 20, আর এখানে কত আমার ভ্যানেডিয়াম 23, তাহলে এখানে কত যাবে 3টি যাবে। কত কয়টি যাবে এখানে 3টি যাবে। আমাদের প্রশ্ন বলছিল কি ভ্যানেডিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে আমাদের কি এই যে প্রথম এটা হচ্ছে কি আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের কি কে, ঠিক আছে। আর 2 2 আছে না, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর আমরা কি দ্বারা প্রকাশ করি এল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর 3s 3p 3d টা আমাদের কি তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর আমরা কি দ্বারা প্রকাশ করি এম দ্বারা প্রকাশ করি। আর চতুর্থ শক্তি স্তরকে আমাদের 4s তাহলে কি আমরা এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রশ্ন বলছে কি ভ্যানেডিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে ভ্যানেডিয়ামের এম শেলটা কি আমাদের এই যে এম শেলটা এর ইলেকট্রন সংখ্যা তাহলে আমরা দেখি কতটি আছে টোটাল। 6 3 কত 9, 9 আর 2 কত 11, তাহলে ভ্যানেডিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কতটি আমাদের 11টি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি খ নাম্বারটা। তোমার প্রশ্ন বলতে পারতো যদি বলতো এখানে ভ্যানেডিয়ামের এন শেলে ইলেকট্রন সংখ্যা কতটি, তাহলে কত হবে 2টি, বা ভ্যানেডিয়ামের এল শেলে ইলেকট্রন সংখ্যা কতটি 6 2 8টি, ঠিক আছে। তোমার এই মৌলগুলা যে কোনো মৌল দিয়ে আসতে পারে, কে বলতে পারে কে শেলে কতটি ইলেকট্রন আছে, এম শেলে কতটি আছে, এন শেলে কতটি আছে দেখাইতে বলতে পারে। এটা একবারে ভালো করে আয়ত্ত করে নেবা। চলো তাহলে আমরা এখন 23 নম্বর প্রশ্নের সমাধান করি। সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রতিবার এটা একবারে স্টার মার্ক 5 স্টার দাও, এটা আসবেই 100% শিওর দিলাম, এটা আসবে তোমাদের পরীক্ষায়। দেখো n = 4 এবং l = 2 এর জন্য কোন উপশক্তি স্তরটি সম্ভব? আমাদের হচ্ছে কোন উপশক্তি স্তরটি সম্ভব। উপশক্তি স্তরের কি মান, আর আমাদের এখানে কি অরবিটাল, তোমরা এই ছকটা মনে রাখবো ভালো করে। অরবিটাল আমরা কি জানি, দেখো আমাদের উপশক্তি স্তরের মান যদি আমাদের 0 হয় তাহলে আমরা 0 এর ক্ষেত্রে আমরা জানি কি s অরবিটাল, কোন অরবিটাল আমরা জানি 0 এর ক্ষেত্রে s অরবিটাল। আবার উপশক্তি স্তরের মান যদি আমাদের 1 হয় তাহলে আমরা কোন অরবিটাল জানি p অরবিটাল, ঠিক আছে। আর উপশক্তি স্তরের মান যদি আমাদের 2 হয় তাহলে আমরা অরবিটাল জানি কি sp d অরবিটাল। এবং উপশক্তি স্তরের মান যদি আমাদের 3 হয় তাহলে আমরা অরবিটাল জানি আমরা f অরবিটাল। আর 3 4 5 6 এর ক্ষেত্রে অনুপাত f অরবিটালেই হয়। তো এই তিনটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে, এই চারটাই। আমরা কি জানি উপশক্তি স্তরের মান 0 হলে কি আমাদের s অরবিটাল, 1 হলে আমাদের p অরবিটাল, এবং 2 হলে আমাদের d অরবিটাল, এবং 3 হলে আমাদের কি f অরবিটাল, এটা আমরা জানি। আমাদের প্রশ্ন বলছে কি l = 3 মানে আমাদের উপশক্তি স্তরের মানটা কি, এটা হচ্ছে অরবিটাল, মানে হচ্ছে এটা l, এটা কি উপশক্তি কি l দ্বারা প্রকাশ করি, আমরা উপশক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করি l দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। n = 4 এবং l = 2 এর জন্য কোন উপশক্তি স্তর সম্ভব। তো n = 4, ঠিক আছে। দেখো এই যে সব, দেখো n এর মান কিন্তু সবগুলোতে 4 দেওয়া আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা সবগুলোতে একই দেওয়া আছে না, একই সবগুলোতে, দেখো সবগুলোতে 4 4 দেওয়া আছে। আমাদের মেইন কাজ কি, আমাদের হচ্ছে উপশক্তি স্তরের মানটা হচ্ছে মেইন কাজ। দেখো আমাদের কি বলছে s, এদের 4s প্রথমটা হচ্ছে 4s 4p 4d 4f। আমাদের দেখো l এর মান কত দেওয়া আছে এখানে, উপশক্তি স্তরের মান দেওয়া আছে l = 2, তাহলে আমাদেরকে এই 2 এর জন্য আমাদের কোন অরবিটালটি সম্ভব হবে এটা দেখাইতে হবে। তাহলে আমরা জানি উপশক্তি স্তর l এর মান যদি 2 হয় আমাদের, তাহলে কোন অরবিটাল সম্ভব আমাদের d অরবিটাল সম্ভব, কোন অরবিটাল সম্ভব আমাদের d অরবিটাল। তাহলে আমাদের কি 4d টা সঠিক অ্যান্সার হবে, কি হবে 4d টা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। n এর মান তো সবগুলাতে 4 দেখো, কিন্তু আমাদের উপশক্তি স্তর l এর মান 2 হলে কি আমাদের 4d অরবিটাল সম্ভব, কি অরবিটাল সম্ভব d অরবিটাল সম্ভব। উপশক্তি স্তর l এর মান যদি আমাদের 2 হয় তাহলে আমাদের কি d অরবিটাল সম্ভব। আবার যদি প্রশ্ন বলতো উপশক্তি স্তর l এর মান যদি আমাদের 1 বলতো তাহলে আমাদের কি p অরবিটাল সম্ভব হতো, ঠিক আছে। উপশক্তি স্তর l এর মান যদি আমরা 3 বলতো তাহলে আমাদের কি f অরবিটাল সম্ভব হবে। তোমরা এই ছকটা ভালো করে আয়ত্ত করে নাও, এখান থেকে একটা প্রশ্ন একবার আসবেই। চলো এখন আমরা প্রশ্ন বলছি কি l = 3 হলে প্রাপ্ত উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি। আমাদের বলছে কি l = 3 হলে, মানে l এর মানটা আমাদের কত দেওয়া আছে 3, তো l = যদি 3 হয় তাহলে আমাদের প্রাপ্ত উপশক্তি ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র জানি 2 × 2l + k 1। উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি 2 × 2l + 1। এখন আমরা এটা গুণ ক্যালকুলেশন করে দিই, তাহলে 2 × 2 × কি l এর মান কত দেওয়া আছে 3, 3 বসালাম প্লাস কি 1, তাহলে 2 আর 3 দুগুণা 6, 6 যোগ 1 কত 7 হয়, গুণন কি 7, তাহলে আমাদের কত আছে 7 দুগুণা 14। আমাদের l = 3 হলে প্রাপ্ত উপশক্তি ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি হবে 14টি, তাহলে আমাদের কি ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 25 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 25 নম্বর প্রশ্নটা বলছে কি কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে দাও, পরীক্ষায় আসবে। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটা অনেক ইম্পর্টেন্ট, প্রতিবার আসে। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তোমরা মনে রাখবা n + l এর মান
n প্লাস এল এর মান যার কম হবে, n প্লাস এল এর মান যে অরবিটালের কম, যে অরবিটালের কি হবে কম হবে সেটাতে ইলেকট্রন কি আগে প্রবেশ করবে, সেটাতে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে, আগে প্রবেশ কি করবে n প্লাস এল এর মান যে অরবিটালের কম হবে সেটাতে ইলেকট্রন কি আগে প্রবেশ করবে। তাহলে আমরা এখন অরবিটালগুলো n প্লাস এলিমেন্টটা বের করি। n কি, n হচ্ছে আমাদের এখানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, n কি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কি সংখ্যা আমাদের n এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, n আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর l কি, l হচ্ছে আমাদের কি উপশক্তি স্তর, আমাদের কি উপশক্তি স্তর, l আমাদের কি হচ্ছে উপশক্তি স্তর, ঠিক আছে, উপশক্তি স্তর l। তাহলে আমরা বের করি, দেখি প্রথম পড়তে আছে 4s, তাহলে আমরা 4s এর ক্ষেত্রে বের করব। তো 4s সূত্র আমাদের কি n প্লাস l, সূত্র আমাদের কি n প্লাস l, এই সূত্র দিয়ে আমাদের মানগুলা বসাইতে হবে। তো n কি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে কত আছে 4, তাহলে এখানে কি হবে প্রথমে 4 যোগ দিলাম l কি আমাদের উপশক্তি স্তর বা উপশক্তি স্তর, আমাদের l কি এখানে উপশক্তি স্তরের মানগুলো আমরা কি জানি, দেখো এখানে যদি আমাদের 0 গুলো আমরা জানি কি s অরবিটালের জন্য আমাদের কি 0, এবং p অরবিটালের জন্য আমাদের মান কত 1 উপশক্তি স্তরের মান, এবং d অরবিটালের জন্য আমাদের উপশক্তি স্তরের মান কত 2, এবং f অরবিটালের জন্য আমাদের উপশক্তি স্তরের মান কত 3, এটা আমরা জানি কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা কি এখানে কি বলছে s, তাহলে আমাদের s অরবিটালের জন্য আমাদের উপশক্তি স্তরের মান কত হবে 0 হবে, তাহলে এখানে কি 0 যোগ করলে কত আসে 4, ঠিক আছে। কারণ অনুরূপভাবে কি করব আমরা 3d টা করব, তাহলে 3d টা করি এখানে 3d টা করলে কি n এখানে কি n কি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কত 3, এখানে 3 যোগ দিলাম l কি আমাদের উপশক্তি স্তরের মান, তাহলে উপশক্তি স্তরে আমাদের কি বলছে d, আমার d এর জন্য আমার d উপশক্তি d অরবিটালের জন্য আমরা কোন মান জানি, আমরা জানি d অরবিটাল হলে আমাদের কি উপশক্তি স্তরের মান কত 2, তাহলে এখানে কি হবে 2, তাহলে যোগ করলে কত আসে 3 2 5, ঠিক আছে। এখন আমরা দেখি 4p টা করি, তাহলে 4p আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n, তাহলে n এর মান কত এখানে 4 প্লাস p, আমরা জানি p অরবিটালের জন্য উপশক্তি স্তরের মান কত 1, তাহলে এখানে কি হবে 1, তাহলে যোগ করলে কত আসে 5, আবার কি দেওয়া আছে এটা 5s, সেটা আছে 5s, তাহলে n এর মান কত এখানে 5, s অরবিটালের জন্য আমরা উপশক্তি স্তরের মান কত জানি 0, তাহলে এখানে কি 0 যোগ করলে কত আসে 5। আমরা কি বলছিলাম, দেখো n প্লাস l এর মান যে অরবিটালের কম হবে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করতে হবে, কার এখানে n প্লাস l এর মান কম, দেখো আমাদের 4s এর এখানে n প্লাস l এর মান হচ্ছে সবচেয়ে কম 4, দেখো বাকিগুলো সব 5, তাহলে আমাদের কি ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে, তাহলে আমাদের কি 4s টা সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো এখন তাহলে আমরা 26 নম্বর প্রশ্নটা সমাধান করি। দেখো আমাদের 26 নম্বর প্রশ্ন বলছে কি কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেখো তো আমরা কি সূত্র জানি, ওই যে সেম সূত্রটাই যেটা লিখে দিলাম একটু আগে, n প্লাস l এর মান যার কম হবে সেটাতে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে, সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর যদি n প্লাস l এর মান যদি সবগুলো যদি সমান হয়, ওটা মনে রাখবা। দেখো এখন আবার n প্লাস l এর মান যদি সবগুলো অরবিটালে কি হয় সমান হয়, অরবিটালে কি হয় সমান হয়, তাহলে যে অরবিটালে n এর মানটা কম হয়, যে অরবিটালে কি হবে, যে অরবিটালে n এর মানটা কম, n এর মান কম, সেটাই সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কি করবে আগে প্রবেশ করবে, ঠিক আছে। তখন চলো আমরা এই মানগুলো বের করি, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে দেখি। তাহলে 4f কি প্রথমে দেওয়া আছে 4f, তো 4f টা করলে কি n এর মান কত আমাদের এখানে 4 প্লাস f, আমরা f অরবিটালের জন্য আমরা উপশক্তি মান কত জানি, f এর জন্য 3 জানি, তাহলে 3 এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে করলে কত আসে 7, অনুপাত 5d টা করি তাহলে 5d, এখানে n এর মান কত 5,
ডি ডি অরবিটালের জন্য আমাদের উপশক্তি স্তরের মান কত 2, তাহলে এখানে কি হবে 2, তাহলে করলে কত আসে 5 দিয়ে 7। আবার এখন কি দেওয়া আছে 6p, তাহলে 6pটা করি, এন এর মান কত আমাদের এখানে 6, আর এল এর মান কি, আর পি অরবিটালের জন্য আমরা এল এর মানটা কত জানি এখানে 1 জানি, কত জানি এখানে 1, তাহলে এখানে কি হবে 1, তাহলে যোগ করলে কত আসে 7। আবার শেষেটা কি দেওয়া আছে 7s, তাহলে আমাদের এন এর মান এখানে কত 7, এস অরবিটালের জন্য আমরা উপশক্তি মান কত জানি, এল এর মানটা 0, তাহলে এখানে কত হবে 0, তাহলে যোগ করলে কত আসে 7। দেখো আমাদের সবগুলাতে কি 7 7 আসছে, দেখো উপশক্তি অরবিটালের সবগুলা মান কি সেম একবারে। তা আমরা কি বলছিলাম, যদি অরবিটালের সমান মানে n প্লাস এল এর মান যদি সবগুলো অরবিটাল যদি সমান হয়, তাহলে আমরা কি করব, যে অরবিটালে n এর মানটা কম হবে সেই অরবিটাল ইলেকট্রনকে আগে প্রবেশ করবে। দেখো এখানের মধ্যে কার n এর মানটা সবচেয়ে কম, দেখো এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 6, এখানে 7, আমাদেরকে 4f টার n এর মানটা সবচেয়ে কম, এই জন্য আমাদেরকে 4f অরবিটালে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। ঠিক আছে, চলো এখন আমরা 27 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 27 নম্বর প্রশ্ন বলছে কি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। দেখো সাধারণ নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, মানে সৃজনশীলও আসে, এমসিকিউ দিয়ে দিচ্ছে এখানে। দেখো আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা জানি ব্যতিক্রম কখন হবে, যখন মৌলগুলো যখন স্থিতিশীল হবে। ঠিক আছে, এখন কখন স্থিতিশীল মৌলগুলো হবে, যখন মৌলগুলো কি অর্ধপূর্ণ বা অরবিটালগুলো যখন অর্ধপূর্ণ বা সম্পূর্ণভাবে পূর্ণ হবে। ঠিক আছে, তখন মৌলগুলো কি স্থিতিশীল হবে। অর্থাৎ আমাদের যদি পি অরবিটাল আমাদের এই সর্বোচ্চ ইলেকট্রন থাকে 6টি, তাহলে 6টি যদি থাকে তাহলে পূর্ণ হবে। এখন যদি অর্ধপূর্ণ হলে কি পি থ্রি যদি 3টি হয় তাহলে আমাদের অর্ধপূর্ণ, তাহলে মৌলটা কি হবে স্থিতিশীল হবে। এখন ডি এর ক্ষেত্রে যদি করি, ডি তে সর্বোচ্চ ইলেকট্রন থাকার মতো 10টি, এখন যদি অর্ধপূর্ণ তাহলে কি ডি 5 হবে। ঠিক আছে, আবার যদি এফ এরটা করি, এফ এ আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকার মতো 14টি, যদি অর্ধপূর্ণ হয় তাহলে কি হবে এখানে এফ 7টি। এবং তোমাদের যদি 6টি থাকে বা 3টি ইলেকট্রন থাকে তাহলে মৌলটা কি স্থিতিশীল হবে। ডি অরবিটালে যদি তোমার 10টি থাকে বা 5টি ইলেকট্রন থাকে তাহলে কি হবে স্থিতিশীল হবে। এফ অরবিটালে যদি 14টি থাকে বা 7টি থাকে ইলেকট্রন তাহলে কি হবে, মৌলটি স্থিতিশীল হবে। ঠিক আছে, এখন আমরা চলো দেখি, আমাদের বলছি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। আমাদের সাধারণ নিয়মের ব্যতিক্রম, এখন ইলেকট্রন বিন্যাস গুলো কোথায় মৌলগুলা, দেখো অক্সিজেন, তোমরা এগুলো মনে রাখবা। যদি তোমার ব্যতিক্রম যদি বলে, তোমার দেখো যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো তোমাদের দেওয়া আছে, মনে করবা 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো দেওয়া আছে এগুলো কোনো ব্যতিক্রম নিয়ম আর কি ফলো করে না, এগুলো তোমার সাধারণ নিয়ম হয়। তাহলে তোমার 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো এগুলো করার দরকার নেই কোনো এমসিকিউ। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলো তোমাদের ইলেকট্রন বিন্যাস করার কোনো প্রয়োজন নাই। তোমার 20-এর পরবর্তী মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করবা। তাহলে তোমার 1 থেকে 20 পর্যন্ত দেখো অক্সিজেন আমাদের 8 নাম্বার মৌল, এটা আমরা করবো না, এটা এমনিতে বাদ। ম্যাগনেসিয়াম আমাদের 12, এটা আমাদের বাদ। অ্যালুমিনিয়াম কত, এটা আমাদের বাদ, 13 নাম্বার, তাহলে এটা বাদ। 20-এর পরে মৌলগুলো আমরা ইলেকট্রন বিন্যাস করবো, তাহলে আমাদের ব্যতিক্রম আছে কিনা, ওগুলোতে 20-এর পরে মৌলগুলোতে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্রোমিয়াম, এটা আমাদের সঠিক অ্যান্সার কি ক্রোমিয়াম। দেখি আমরা তাহলে ক্রোমিয়ামটা সঠিক অ্যান্সার হলো আমাদের কিভাবে হলো, তাহলে দেখি এটা। ক্রোমিয়াম আমরা প্রাণ সংখ্যা কত জানি 24, তাহলে এখন ইলেকট্রন বিন্যাসটা করি এর 1s2 2s2 2p6 3s2 3p6, দেখো 3d, এই যে 4s টা লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে কত হয়েছে 10 12 18, ক্রোমিয়াম কত 24, কত ক্রোমিয়াম 24। দেখো আমাদের এখানে 4s2 হওয়ার কথা, এখানে কি 3d4 হওয়ার কথা, এটা হওয়ার কথা কিনা স্বাভাবিক নিয়মে। কিন্তু যখন মৌলগুলো যখন স্থিতিশীল হবে তখন এখানে কি ডি অরবিটাল থেকে অর্ধপূর্ণ করবে, কি করবে অর্ধপূর্ণ করবে। এখন কোথা থেকে অর্ধপূর্ণ করবে, দেখো ও যদি এখানে এস অরবিটাল থেকে যদি একটা ইলেকট্রন যদি এখানে নেয়, মানে এখানে তোমার 4s1 হয়ে গেল, এখানে 4 ছিল, তাহলে এখানে কি হয়ে যায় 5 হবে, মানে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে নিয়ে 3d5 হয়ে গেল, তাহলে এটা কি অর্ধপূর্ণ হবে। আর অর্ধপূর্ণ হলে মৌলটা কি হবে স্থিতিশীল হবে। আর যখন এই অর্ধপূর্ণ হবে বা স্থিতিশীল হবে তখন এটা কি ইলেকট্রন সাধারণ নিয়মের কি ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কি এটা ব্যতিক্রম ঘটলো। তাহলে আমাদেরকে ক্রোমিয়ামটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা তাহলে 28 নম্বর প্রশ্নটা সমাধান করি। তো আমাদের 28 নম্বর প্রশ্ন বলছে কি, নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত। আমাদের হচ্ছে নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত। আমি একটুকে তোমাদের কি বললাম, মৌলসমূহ যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে ইলেকট্রন সংখ্যা দ্বারা তাহলে কি হবে, মৌলটা স্থিতিশীল হবে। এখন কোনটি স্থিতিশীল হবে, দেখো তাহলে কি, দেখো এটা n-1 d10, দেখো d টা পূর্ণ দেওয়া আছে, d10 পূর্ণ দেওয়া আছে না ডি অরবিটালটা, তাই এটা কি স্থিতিশীল হবে কিনা, এটা অবশ্যই স্থিতিশীল হবে। তাহলে কি কোন নাম্বারটা সঠিক আছে, তো প্রথমেরটাই। দেখো বাকিগুলো দেখো d8 দেওয়া আছে, এটা তো হবে না, এটা তো আর এখানে 5টি থাকলে হয়তো। d4 দেওয়া আছে, এটাও তো হবে না। d7 দেওয়া আছে, এটাও তো হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি কোন নাম্বারটা, d10 ns1। ঠিক আছে, চলো তাহলে এখন আমরা 29 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 29 নম্বর প্রশ্ন বলছে কি, n-1 d3ns2 ইলেকট্রন বিন্যাস n ইকুয়াল কি 4 দেওয়া আছে, মানে n এর মানটা আমাদের কত দেওয়া আছে 4 হলে মৌলটি নিচের কোনটি, আমাদের কি মৌলটি শনাক্ত করতে বলছে। এই ধরনের এমসিকিউ গুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো আমাদের কি n এর মান কত দেওয়া আছে 4, তার মানে কি n মাইনাস কি বসাবো এখানে 1 ইকুয়াল আমাদের 4, তাহলে মান বসে দিয়ে 4 মাইনাস কত 1, n এর মান যেহেতু 4 তাহলে কত আসে এখানে এটা 3। এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, এখানে কি দেওয়া আছে আমাদের 3d3, আর শেষে কি দেওয়া আছে ns2, n মানে কি 4, তাহলে কি হবে 4s2।
ঠিক আছে। এখন এর সামনে যেগুলো আছে এগুলো আমাদের ইলেকট্রন বিন্যাস করে এই 3D পর্যন্ত যাইতে হবে। কোথা পর্যন্ত যাইতে হবে? এই 3D পর্যন্ত যাবো আমরা। আমরা এখন ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো 3D এখন চলে আসছে, আমাদের ক্রমটা চলে আসছে কিনা। এখন দেখি আমরা ইলেকট্রন সংখ্যাগুলো যোগ করি। ইলেকট্রন সংখ্যা যত হবে আমাদের ওই মূলটা হচ্ছে পারমাণবিক সংখ্যাটা তত। যদি ইলেকট্রন সংখ্যা কত 4 10 12 18 20 23, এবং আমাদের ইলেকট্রন সংখ্যা কত আসলো 23। আর ইলেকট্রন সংখ্যা কি আমাদের পারমাণবিক সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা 23 হলে কি 23 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোনটি আমাদের? দেখো ভ্যানেডিয়াম। আমাদের জানে 23 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি আমাদের? ভ্যানেডিয়াম। তাহলে সঠিক অ্যান্সার কি ক নাম্বারটা। চলো এখন তাহলে আমরা 30 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 30 নম্বর প্রশ্নটা বলছে কি, দেখো এটাও সেম একবারে, ND5 N+L S ইলেকট্রন সংখ্যা কত দেওয়া আছে? 1 দেওয়া আছে একটি। ইলেকট্রন বিন্যাস নিয়ম মেনে চলে নিচের কোনটি? মানে এই ইলেকট্রন বিন্যাসটা নিয়ম মেনে চলে নিচের কোনটি? দেখো কি ND5 আর কি N+L কি দেওয়া আছে, ঠিক আছে। আমরা কি করবো, ইলেকট্রন বিন্যাসগুলো করি। তাহলে এটা তোমার দেখো ব্যতিক্রম হবে। কি হবে ব্যতিক্রম? দেখো অর্ধপূর্ণ আছে না, তাহলে ব্যতিক্রম হবে। ব্যতিক্রম কে কে মানে? এটা আমাদের দেখলে হচ্ছে। দেখো আমাদের ম্যাঙ্গানিজ কিন্তু ব্যতিক্রম মানে না, আয়রনও আমাদের কি ব্যতিক্রম হয় না, কোপার, এই কোপার আর হচ্ছে আমাদের কি ক্রোমিয়াম, এই কোপার কিন্তু আমাদের ব্যতিক্রম হয়, ঠিক আছে। এই কোপার আর হচ্ছে কি ক্রোমিয়ামে আমাদের ইলেকট্রন, এই দুটার মধ্যে সঠিক অ্যান্সার। তা আমাদের এই দুইটা কিন্তু এমনিতেই অপশন বাদ দিলাম আমি, অপশন দেখি আমাদের কি কোপার আর হচ্ছে ক্রোমিয়াম। তা আমাদের কোপার আর ক্রোমিয়ামের মধ্যে এখন ইলেকট্রন বিন্যাসগুলো করে দেখি। ক্রোমিয়াম তো করে আছে, দেখো এটা, ঠিক আছে। আর কোপারটা যদি আমরা করি, কোপার কত 29, তো করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। এখানে কত হয়েছে আমাদের? 10 12 18 18টি হয়েছে না। আমাদের কোপার কত 29, তাহলে আমরা যদি এখানে দেবো একটি, এখানে দেবো কত 10টি, ঠিক আছে। তো আমাদের কি সম্পূর্ণ পূর্ণ হয়ে গেল, ডি অরবিটালটা কি হলো পূর্ণ হয়ে গেল। তাহলে আমাদের এটা স্থিতিশীল হবে, মূলটা কিভাবে আমাদের স্থিতিশীল হবে। আমাদের কি ব্যতিক্রম এটা হলো, ঠিক আছে। কপার আর ক্রোমিয়াম আর কি আমাদের কোপার। এখন আমাদের দেখতে হবে কি সম্পর্কটি। দেখো ND5, দেখো এখানে ND5 দেওয়া আছে, এটা কি Na-3 ND5, দেখো 5 দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি ND10। আমাদের এটা তো ND10টা তো হবে না, যেহেতু 5 দেওয়া আছে 5। দেখো এখানে S দেওয়া আছে কত 1, দেখো এখানে S1 দেওয়া আছে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আমাদের সঠিক অ্যান্সারটি ক্রোমিয়াম। তাহলে কি আমাদের সঠিক অ্যান্সার এখানে ক্রোমিয়াম। চলো এখন আমরা 31 নম্বর প্রশ্নটা দেখি। 31 নম্বর প্রশ্ন বলছে কি প্রকৃতিতে প্রাপ্ত, দেখো ক্লোরিন কত 35 এর শতকরা পরিমাণ কত? এটা মনে রাখবা, প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের কি পরিমাণ দুইটি, একটা আছে ক্লোরিন 35, একটা হচ্ছে কি ক্লোরিন 37। একটা কত ক্লোরিন 35, একটা কত তো পাওয়া যায় ক্লোরিন 37। তোমার মনে রাখবা এই ক্লোরিন 35টা, এই ক্লোরিন 35টা প্রকৃতিতে পাওয়া যায় কত পার্সেন্ট? 75%। কত পার্সেন্ট? 75%। আর এই ক্লোরিন 37টা পাওয়া যায় প্রকৃতিতে কত পার্সেন্ট? 35%। কত পার্সেন্ট পাওয়া যায়? 35%, ঠিক আছে। মানে হচ্ছে যদি ক্লোরিন 35 আমাদের পাওয়া যায় কত প্রকৃতিতে? 75%। আর ক্লোরিন 37টা পাওয়া যায় কত পার্সেন্ট? 35%। ক্লোরিন 35 পাওয়া যায় 75%, আর ক্লোরিন 37 পাওয়া যায় আমাদের 35%। তাহলে সঠিক অ্যান্সার কি আমাদের? ক্লোরিন যেহেতু 35, তাহলে আমাদের কত হবে? 75%। কত পার্সেন্ট হবে আমাদের? 75%। চলো এখন আমরা 32 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 32 নম্বর প্রশ্ন বলছে কি হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়? আমরা জানি হাইড্রোজেনের কয়টি আইসোটোপ? 4টি আইসোটোপ আমাদের ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। কারণ হাইড্রোজেনের টোটাল আইসোটোপ কয়টি? হাইড্রোজেনের টোটাল আইসোটোপ হচ্ছে কয়টি? মানে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? 7টি। হাইড্রোজেনের টোটাল আইসোটোপ কয়টি? 7টি, ঠিক আছে। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টি আইসোটোপ? 3টি। হাইড্রোজেনের প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপ হচ্ছে হাইড্রোজেনের 3টি আইসোটোপ। কয়টি? 3টি পাওয়া যায়, ঠিক আছে। আর গবেষণাগারে বা ল্যাবরেটরিতে তৈরি করা হয় 4টি। ল্যাবরেটরিতে প্রস্তুতকৃত কয়টি হবে? প্রস্তুত করা হয় 4টি, ঠিক আছে। হাইড্রোজেনের টোটাল আইসোটোপ কয়টি? 7টি। প্রকৃতিতে পাওয়া যায় 3টি আইসোটোপ, আর ল্যাবরেটরিতে তৈরি করা হয় 4টি আইসোটোপ, ঠিক আছে। তোমাদের কুমিল্লা বোর্ড 23 আসছিল, ঠিক আছে। তোমাদের প্রশ্নে আসতে পারে প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেন আইসোটোপ কয়টি? 3টি। আর প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেন আইসোটোপগুলো 3টি কি কি? প্রোট্রিয়াম, কেট্রিয়াম, প্রোট্রিয়াম, ডিউটেরিয়াম, আরেকটা কি হচ্ছে ট্রিটিয়াম। এই প্রকৃতি প্রাপ্ত আইসোটোপ কয়টি? হাইড্রোজেন 3টি হচ্ছে কি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তো এই সংকেতগুলো মনে রাখবা, ঠিক আছে। চলো এখন আমরা 33 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 33 নম্বর প্রশ্ন বলছে কি এই একটা দেওয়া আছে প্রতীকী, কি এখানে প্রতীকী অতিভাবিত দেওয়া আছে কি এই যে দেওয়া আছে এখানে কত 29, আর এখানে দেওয়া আছে কত 65। মানে আমাদের এটা হচ্ছে, এটা কি পারমাণবিক সংখ্যা, এটা কি সংখ্যা? আমাদের পারমাণবিক সংখ্যা আমরা যেটা পাশে জেড, এটা আর এটা আমাদের কি ভর সংখ্যা, এটা কি দেওয়া আছে আমাদের ভর সংখ্যা, ঠিক আছে।
আমাদের এখানে এটা নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, বাম পাশে উপরটা হচ্ছে আমাদের কি ভর সংখ্যা বা পারমাণবিক ভর দেওয়া আছে। আজকে কোন মৌলের আইসোটোপ, দেখো কোন মৌলের আইসোটোপ, যেমন কি পারমাণবিক সংখ্যা দ্বারা সহজে নির্ণয় করতে পারতেছে মৌলটা কোন কি। দেখো 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা আমাদের কি কপার। কি মৌলটি আমাদের হচ্ছে কপার। তোমরা 1 থেকে 36টা মৌলর নাম অবশ্যই মাস্ট বি মুখস্থ করতে হবে ধারাবাহিক ক্রম অনুসারে, ঠিক আছে, এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। 34 নম্বরটা দেখি। 34 নম্বর প্রশ্ন বলছে কি অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত 27, এটা মুখস্থ, এটা কিছু করে নাই, মুখস্থ লাগবে, ঠিক আছে। 2 দিন পর পরীক্ষা দিবা, মনে করি এখনো তোমার যদি ভর সংখ্যা যদি মুখস্থ না থাকে 1 থেকে 30টা মৌলের, তাহলে এতদিন পড়ালেখা করে কিছু হুদাই কোনো লাভ নেই, পড়ালেখা করে তাহলে কোনো লাভ নাই, পড়ালেখা ছাড়িয়ে দিতে হবে। চলো এখন আমরা 35 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 35 নম্বর প্রশ্ন বলছে কি থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নে কোন আইসোটোপ ব্যবহার করা হয়। থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নের কি কোন আইসোটোপটি কি করা হয়, ব্যবহার করা হয়। আমরা জানি থাইরয়েড ক্যান্সারকে ধ্বংস করার জন্য আমাদের কি আয়োডিন 131 তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয়। তোমাদের আমি দেখো এই ভিডিওর কমেন্ট সেকশনে এই যে তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে কি কোন কোষ ধ্বংস করে এগুলো একটা পোস্টে একটা কমেন্ট আকারে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা এটা দেখে নিও, অনেক হেল্পফুল হবে। এখান থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষা কমন পাবা, এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো ওটা। 36 নম্বর প্রশ্ন বলছে কি কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত। দেখো আণবিক ভরগুলো বের করার ক্ষেত্রে আমরা জানি আর কপার সালফেট কি করব, সবগুলার পারমাণবিক ভরগুলো কি করব, যোগ করবো, তাহলে আমাদের কি আপেক্ষিক আণবিক ভরটা বের হয়ে যাবে। দেখো কোপারের পারমাণবিক ভর কত জানি 63.5, কত জানি আমরা 63.5, যোগ সালফারের পারমাণবিক ভর কত আমরা জানি 32, যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত আমরা জানি 16, অক্সিজেন পরমাণুর সংখ্যা 4টি, তাহলে এখানে 4 দ্বারা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। টোটাল এখন যোগ করে দিই, তাহলে 63.5 যোগ 32 যোগ কত 4 সলং কত হয় 64। এখন আমাদের যোগ করলে আসে 159.5, কত আসে আমাদের 159.5 অ্যান্সার আসে। তাহলে 159.5 ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। দেখো তোমাদের আমি এই অধ্যায়ে টোটাল কয়টা 36টা এমসি করলাম, তোমাদের যে কোনো বোর্ডে 36টা এমসির মধ্যে তোমরা কোন পাবা ইনশাল্লাহ। তোমরা এই ক্লাসটা শুরু থেকে যে শেষ পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই এর বেনিফিটটা পাবা। আর তোমরা এসএসসি 27 ব্যাচ যারা আছো, বিশেষ করে তোমরা যে রাজশাহীর মধ্যে কেউ যদি থাকো, তাহলে ভাইয়ের কাছে যদি পড়তে যদি চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে নাম্বার দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো।